নমস্কার, আমি স্বরাজ রায়, বাংলা ভাষা ও সাহিত্যের শিক্ষক। আইলিপ পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে সরকারি চাকরির দিশারিদের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে পড়াশোনা করে অসংখ্য ছাত্রছাত্রী তাদের জীবনের দিশা খুঁজে পেয়েছে এবং আমরা শিক্ষক শিক্ষিকারা সবসময়ের জন্য চেষ্টা করি ছাত্রছাত্রীদেরকে সব থেকে ভালো জিনিসটা শেখানোর জন্য এবং বিভিন্ন রকম নিত্য নতুন কৌশল প্রয়োগ করে কিভাবে একটা চ্যাপ্টারকে, একটা বিষয়কে তাদের কাছে সর্বাঙ্গীন সুন্দর করে তোলা যায়, সেটাই আমাদের সর্বপ্রথম প্রচেষ্টা। আসুন, আজকে আমার নিবেদন বাংলা ব্যাকরণ থেকে ধ্বনি ও বর্ণ চ্যাপ্টারটি। ধ্বনি ও বর্ণ বাংলা ব্যাকরণের সব থেকে প্রারম্ভিক একটি জিনিস। বর্তমানে আমরা জ্ঞান বিজ্ঞান চর্চার দিকে বেশি মনোযোগী হয়ে পড়ায় বাংলা সাহিত্যের বা বাংলা ব্যাকরণের এই যে বিষয়টি, সেটা আমরা অনেকেই ভুলতে বসেছি। তো সরকারি চাকরির বিভিন্ন পরীক্ষাতে ব্যাকরণ বিষয় থেকে অনেক খুঁটিনাটি প্রশ্ন আসে। সেখানে ধ্বনি এবং বর্ণ একটি প্রারম্ভিক চ্যাপ্টার বা বিষয়, সেখানেও অনেক প্রশ্ন থাকে, কিন্তু ছাত্রছাত্রীদের একটা বিষয়, এই জিনিসটা অনেকের মধ্যেই সঠিক ধারণা নেই। তো আজকে আমরা চেষ্টা করব যে কিভাবে বিষয়ের গভীরে প্রবেশ করে এই বিষয়টা সম্পর্কে সকলের কাছে সাবলীলভাবে জিনিসটাকে সুন্দর করে তুলে ধরা যায়। প্রথম পর্বে রয়েছে ধ্বনি কাকে বলে। বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত শব্দের ক্ষুদ্রতম অবিভাজ্য অংশ, তাকে বলা হয় ধ্বনি। এবার বলছে বাকযন্ত্র কোনটি? বলছে আমাদের কথা বলতে সাহায্য করে যে সমস্ত আমাদের মুখের ভিতরের অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে, সেগুলোকে বলা হচ্ছে কি বাকযন্ত্র। আমাদের পরবর্তী পর্বে রয়েছে যেটা ধ্বনির শ্রেণী বিভাগ। তো সেখানে আমরা দেখব ধ্বনিকে আমরা দুটো শ্রেণীতে ভাগ করতে পারি। প্রথম শ্রেণীতে রয়েছে স্বরধ্বনি, দ্বিতীয় শ্রেণীতে রয়েছে ব্যঞ্জন ধ্বনি। স্বরধ্বনি কাকে বলে আমরা সেই বিষয় সম্পর্কে একটু আলোকপাত করি। স্বরবর্ণের এবং স্বরধ্বনির এই দুটো জায়গাতে একটু কনফিউশন তৈরি হয়ে যায় ছেলেমেয়েরা, যে স্যার স্বরবর্ণ কাকে বলে আর স্বরধ্বনি কাকে বলে, দুটো তো একই জিনিস না। বর্ণ লিখিত রূপ, ধ্বনি হলো উচ্চারিত। তো সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা দেখব স্বরধ্বনি কাকে বলে। যে ধ্বনি উচ্চারণ করতে অন্য কোনো ধ্বনির সাহায্য এবং সহযোগিতা লাগে না, অর্থাৎ স্বয়ংসম্পূর্ণ এবং স্বাধীন, তাকে স্বরধ্বনি বলছে। স্বরধ্বনির সংখ্যা এখানে দেওয়া আছে: অ, আ, রস্বই, রস্য, এ, ও আর এ। এখন যদি বলো তোমরা যে স্যার এ এই জিনিসটা তো কখনো শুনিনি, হ্যাঁ, এটা বর্ণমালাতে আমাদের এর ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স নেই ঠিকই, কিন্তু আমরা যখন কোনো কথা বলতে যাই, যেমন ধরো একটা এক্সাম্পল আমি দিচ্ছি, এমন দিনে, তখন কিন্তু আমরা বানানটা করছি এ ম দন্তন্য, কিন্তু উচ্চারণ করছি অয়জফল আকার এ। তো সেই জায়গাতে দাঁড়িয়ে এই এ মৌলিক ধ্বনিটির উচ্চারণ কিন্তু সেখানে রয়েছে। দ্বিতীয়ত চলে আসি ব্যঞ্জন ধ্বনি, অর্থাৎ যে ধ্বনি অন্য কোনো ধ্বনির, অর্থাৎ স্বর ধ্বনির সাহায্য বা সহযোগিতা ছাড়া উচ্চারিত হতে পারে না, তাকে বলা হচ্ছে হলো ব্যঞ্জন ধ্বনি। এবার দেখে নেওয়া যাক ব্যঞ্জন ধ্বনির মধ্যে কোন কোন ধ্বনিগুলো রয়েছে। ব্যঞ্জন ধ্বনির মধ্যে 30টা ব্যঞ্জন ধ্বনি রয়েছে, ক, খ, গ, ঘ থেকে ডয় শূন্য ঢ পর্যন্ত। এবার যে ধ্বনিগুলো ব্যঞ্জন ধ্বনির তালিকাতে স্থান পায়নি, সেগুলো দেখো আমি এখানে মার্ক করে দিয়েছি: ইঙ, ম, অন্তর্য, ব, অন্তস্তীয়, পেটকাটা মূর্ধন্য ষ, অনুস্বর, বিসর্গ এবং চন্দ্রবিন্দু। এবার বলছে এই জায়গাটাতে একটা জানার জিনিস সবার প্রয়োজন, সেটা হলো কি ধ্বনিমালা। এই ধ্বনিমালাতে কতগুলো ধ্বনি আছে সেটা বর্ণমালার সঙ্গে ছেলেমেয়েরা গুলিয়ে ফেলে। যদি বলা হয় যে ধ্বনিমালাতে কতগুলো ধ্বনি আছে, সবাই অ্যান্সার দেবে 51টি, কেউ বলবে 39টি। তো সেই জায়গাতে দেখো আমি পয়েন্ট আউট করে দিয়েছি এখানে যে ধ্বনিমালাতে স্বরধ্বনির সংখ্যা রয়েছে 7টি, ব্যঞ্জন ধ্বনির সংখ্যা রয়েছে 30টি, মোট 30 + 7 37টি ধ্বনি রয়েছে। এবার আমাদের
তৃতীয় পর্বে চলে আসি। তৃতীয় পর্বে আমরা রেখেছি স্বরধ্বনির শ্রেণীবিভাগ। সেখানে বলছে স্বরধ্বনিকে আমরা কিভাবে শ্রেণীবিভাগ করেছি, দেখো, মৌলিক স্বরধ্বনি এবং যৌগিক স্বরধ্বনি। এবার চলে আসি, প্রথম স্লাইডে আমরা দেখিয়েছিলাম যে সেখানে স্বরধ্বনির শ্রেণীবিভাগ আমরা দেখিয়েছিলাম। তো সেই জায়গাতে দেখো মৌলিক স্বর এখানেও রাখা হয়েছে। মৌলিক স্বর কোথায়? যে অ, আ, রস্বই, রস্য, এ, ও আর এ, এই সাতটা হলো কি মৌলিক স্বর। এবার দ্বিতীয় যে ভাগটি রয়েছে সেটা হলো যৌগিক স্বর। এর অপর একটি নাম রয়েছে যৌগিক স্বর বা সন্ধ্যক্ষর, যেটাকে বলা হয়ে থাকে। যৌগিক স্বরের বর্ণমালাতে যে দুটো রয়েছে এখানে যৌগিক স্বর, ওই আর ও। ওই ও প্লাস রস্বই, ও ও প্লাস রস্য। এবার বলছে কেন এই দুটোকে যৌগিক স্বর বলা হচ্ছে। তার প্রথম কারণ হলো কি, দুটো স্বরধ্বনির সমন্বয়ে দুটো যৌগিক স্বর তৈরি হয়েছে। সেটা একটা প্রথমটি ওই, ও প্লাস ও, এবং বলছে ও কি বলছে, ও প্লাস রস্য। চলে আসি চতুর্থ পর্বে। চতুর্থ পর্বে আমরা রেখেছি উচ্চারণ সময় অনুসারে স্বরধ্বনির শ্রেণীবিভাগ। এবার আমরা যখন কথা বলি বা আমরা যখন ধ্বনি উচ্চারণ করি, তো বলছে সেখানে শ্বাসবায়ুর একটি ব্যাপার থাকে, যে কতটা পরিমাণ শ্বাসবায়ু আমরা নিচ্ছি, কতক্ষণ ধরে নিচ্ছি, তার উপর নির্ভর করে আমরা স্বরধ্বনির শ্রেণীবিভাগ করছি। প্রথমটা রয়েছে হ্রস্বস্বর। হ্রস্বস্বর মিনস, হ্রস্ব কথার অর্থ হলো গিয়ে সীমিত, অর্থাৎ যে ধ্বনিগুলি উচ্চারণ করতে গিয়ে আমাদের কম পরিমাণে শ্বাসবায়ু এবং কম পরিমাণে সময় লাগে, সেটাকে বলা হচ্ছে হ্রস্বস্বর। তো স্বরধ্বনি তালিকা থেকে আমি হ্রস্বস্বরগুলো আলাদা করে নিয়েছি। সেখানে রয়েছে অ, রস্বই, রস্য আর রি। চলে আসি হ্রস্বস্বরের পর দীর্ঘস্বর। কথাটার মধ্য দিয়ে আমরা বুঝতে পারছি দীর্ঘ কথার অর্থ অনেকটা সময়, অর্থাৎ যখন যে ধ্বনি উচ্চারণ করতে গিয়ে দীর্ঘ শ্বাসবায়ু অর্থাৎ দীর্ঘ সময় প্রয়োজন হয়, তখন সেটাকে বলা হয়েছিল দীর্ঘস্বর। দীর্ঘস্বরের তালিকাতে রয়েছে আ, দীর্ঘই, দীর্ঘ, এ, ওই, ও আর ও। এবার চলে আসি দীর্ঘস্বরের পরে প্লুত স্বর। এটা কিন্তু ধ্বনিমালাতে দেখা যায় না প্লুত স্বর। কারণ কি, এটা আমরা যখন কবিতা, গান, আবৃত্তি এগুলো যখন করি, তখন আমরা শেষে কিছু কিছু শব্দকে আমরা টেনে উচ্চারণ করি শ্রুতি মাধুর্যতার কারণে, স্বরলিপির কারণে। তো এই যে টেনে উচ্চারণ করার যে জায়গাটি, সেই জায়গাটা যখন আমরা করব তখন আমরা বুঝতে পারবো যে এখানে প্লুত স্বর জিনিসটা কিভাবে আসছে। প্লুত কথার অর্থ হলো কি আস্তে আস্তে ক্ষীণ হয়ে যাওয়া। তো আসি, আমরা প্লুত স্বরের মধ্যে দুটো শব্দ এখানে রেখেছি, ওগো। এই যে ওগো শব্দটি, ও গো, এই গো বলার পর বলছে ও ও ও, এরকম ভাবে বলছে আস্তে আস্তে স্বরটাকে প্লুত হয়ে যাচ্ছে, অর্থাৎ ক্ষীণ হয়ে যাচ্ছে। ঠিক তেমনি ভাবে রয়েছে ওহে। ওহের পরে দেখো এ, এ স্বরটি বলছে আস্তে আস্তে বলছে ক্ষীণ হয়ে যাচ্ছে। তাহলে সেখানে হলো কি আমরা প্লুত স্বর হিসাবে ও আর এর ব্যবহার আমরা পাচ্ছি। চলে আসি পঞ্চম পর্বে, ধ্বনি ও বর্ণমালার। পঞ্চম পর্বে আমরা যেটা রেখেছি সেটাকে বর্ণ কাকে বলে। এবার ধ্বনি কাকে বলে আমরা জেনেছিলাম, এবার আসি আমরা বর্ণ কাকে বলে। বলছে অ থেকে ও পর্যন্ত, ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত এই যে বর্ণমালা রয়েছে, তা বলছে এই বর্ণের যে লিখিত রূপ, আমরা যখন মুখে পড়ছি তখন সেটা ধ্বনি, আমরা যখন লিখে প্রকাশ করছি তখন সেটাকে বলছে বর্ণ। তো বলছে এই যে লিখিত রূপ, ধ্বনির যে লিখিত রূপ, সেই লিখিত রূপকে বলা হচ্ছিল বর্ণ। চলে আসছি আমরা ষষ্ঠ পর্বে। ষষ্ঠ পর্বে আমরা রেখেছি বর্ণের শ্রেণী বিভাগ। তো সেখানে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ এই দুটো জিনিসের সংখ্যাটা নিয়ে একটু গোলমাল সবসময় জন্য দেখা যায় ছাত্রছাত্রীদের মধ্যে। স্বরবর্ণের সংখ্যা কত, ব্যঞ্জন বর্ণের সংখ্যা কত, এবং পরীক্ষার হলে এমন কিছু সংখ্যা দেওয়া থাকে খুব কাছাকাছি, তো যার কারণে ভুলটা হয়েই যায় ছাত্রছাত্রীদের ক্ষেত্রে। তো সেই জায়গাটা একটুখানি আমি সমাধান করে দিচ্ছি। স্বরবর্ণ অ থেকে ও পর্যন্ত স্বরবর্ণের সংখ্যা 11টি। এইবার এই 11 এবং 7-এর মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়। লেখা আছে বিভিন্ন ব্যাকরণ বইতে, দেখবে মৌলিক স্বরের সংখ্যা 7টি। তো সেই জায়গাতে দাঁড়িয়ে ছাত্রছাত্রীর মধ্যে যেটা ভুল হয় সেটা মৌলিক স্বর এবং হলো গিয়ে স্বরবর্ণের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়ে যায়।
যার কারণে অনেক সময় সবাই ভুলটাকেই মার্ক করে আসে। এবার চলে আসি আমরা ব্যঞ্জন বর্ণের সংখ্যা। ব্যঞ্জন বর্ণের সংখ্যা ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত। তো ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত ব্যঞ্জন বর্ণের সংখ্যা 40টি। এবার যদি বলা হয় আমাদের বর্ণমালায় বর্ণের সংখ্যা কটি, আমাদের প্রথম পর্বে আমরা দেখেছিলাম যে ধ্বনিমালায় ধ্বনির সংখ্যা 37টি। এবার চলে আসি বর্ণমালায় বর্ণের সংখ্যা কত, 11টি স্বরবর্ণ এবং 40টি ব্যঞ্জন বর্ণ, মোট 51টি বর্ণ। এবার ভিডিওর মধ্যে তোমাদের সুবিধার্থে অনেকগুলো বর্ণের উচ্চারণ তোমাদের মতো করেই করে দেওয়া হয়েছে, সেইগুলো আমি একটুখানি শুধরে দেওয়ার চেষ্টা করছি। যেমন ধরো পেট কাটা মূর্ধন্য ষ। আমরা ছোটবেলা থেকে গৃহশিক্ষক বলো, বাড়িতে বাবা মায়েরা বলো, শিক্ষক শিক্ষিকা, স্কুলে অনেক জায়গাতে এই জিনিসগুলো সংশোধনের হয়নি বলেই আমরা কিন্তু ভুল জিনিসটা এখনো পর্যন্ত চালিয়ে আসছি, যে এই বর্ণগুলোর অশুদ্ধ উচ্চারণ। তো সেই শুদ্ধ উচ্চারণগুলো আজকে একটুখানি আমি রেকটিফাই করে দেওয়ার চেষ্টা করছি। যেমন ধরো পেট কাটা মূর্ধন্য ষ নয়, ওটা হবে মূর্ধন্য স। ডয় শূন্য রয় নয়, ওটা র। ঢয় শূন্য র নয়, ওটা র। মূর্ধন্যটা আমরা দেখবে উচ্চারণ করি মধ্যাহ্ন স, কিন্তু নয় ওটা মধ্যাহ্ন স, ওটা মূর্ধন্য স। ধন্যবাদ এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।